কারক ও বিভক্তি। কারকের সঙ্গে বিভক্তির একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কারক এই যে শব্দ, এই শব্দটার অর্থ বইতে যেভাবে আছে সেটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে যে বা যা ক্রিয়া সম্পাদন করে বা কাজ সম্পাদন করে। একটি বাক্যে যে ক্রিয়া আছে, যে কাজ আছে, ওই কাজটা কার দ্বারা সম্পাদিত হচ্ছে সেটাই একেবারে ছোট করে যদি বলা যায় কারক। আর এটাকে যদি আরেকটু বলতে চাই তাহলে সেটি বলা হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক। আমরা এর আগে পদ পড়েছি এবং পদের যে শ্রেণী বিভাগ সেখানে দেখেছি যে নামপদ এবং ক্রিয়াপদ। নামপদ হচ্ছে চারটি: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। তো এই অব্যয় বয়, এই যে বয় অথবা অব্যয়, এই চারটি পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, মানে কারক হচ্ছে এক ধরনের সম্পর্ক, রিলেশন, অন্বয়, একটার সঙ্গে আরেকটার সংযোগ। চারটা পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, সংযোগ কিরকম, সেটাই হচ্ছে কারক। অর্থাৎ একটা যে বাক্যগুলো আমরা দেখি, জানি, জেনেছি, সেই বাক্যগুলোর মধ্যে যে ক্রিয়াটি রয়েছে, যে কাজটি রয়েছে, ওই কাজটির সঙ্গে বাকি যে পদগুলো রয়েছে সেটার যে সম্পর্ক, সেই সম্পর্কটা কেমন হয়, কেমন হতে পারে, এই যে নানান বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে কারক। ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কারক বলে। এই যে সম্পর্ক, অর্থাৎ এখানকার মূল একটা যদি বৈশিষ্ট্য আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি তাহলে সম্পর্কের একটা ব্যাপার আছে। সম্পর্ক আমরা গতানুগতিক ধারায় বইগুলোতে যেভাবে পড়েছি, হ্যাঁ, যেমন এই যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক ইত্যাদি ইত্যাদি, তো সম্পর্ক কথাটা অনেক সময় উজ্জ্ব থাকে। তো এখানে সম্পর্কটাই হচ্ছে বড় একটা ব্যাপার। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, রহিম পুকুরে মাছ ধরছে। এই বাক্যটির ক্রিয়া হচ্ছে মাছ ধরা। তো এই মাছ ধরা, এই যে ধরা, এটি হচ্ছে ক্রিয়া। তো এই ধরাটা হচ্ছে কি ধরছে, কোথায় ধরছে, কে ধরছে, তো এই ধরাটা হচ্ছে ক্রিয়া। আর বাকি যে পদগুলো, এগুলোর সঙ্গে এটার একটা সম্পর্ক আছে। সে সম্পর্কটা কেমন, এই সম্পর্কটার যে ভেরিয়েশন, বিভিন্ন ধরনের যে ডাইমেনশন আছে, এক একটা বাক্যে এক এক ধরনের। এই বাক্যে হয়তো এক ধরনের সম্পর্ক, আরেকটা বাক্যে হয়তো অন্য ধরনের সম্পর্ক। এই যে অন্য ধরনের সম্পর্ক, এই অন্য ধরনের সম্পর্কের জন্যই কারক হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিভিন্ন ধরনের, এই ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদগুলোর বিভিন্ন ধরনের সম্পর্কের কারণেই কারক বিভিন্ন ধরনের হয়ে থাকে। এবং সেই হিসাবে কারক হচ্ছে 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এখন এই কারকের সঙ্গে বিভক্তির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং অনেক ক্ষেত্রে এই কারককে আমরা বুঝতে পারি বা কোন সেন্টেন্সটি বা বাক্যটির মধ্যে যে শব্দগুলো দেয়া থাকে, সেই শব্দগুলো বা পদগুলোর সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কের ভিত্তিতে যে আমরা কারকটা নির্ণয় করি, এটা অনেক সময় বিভক্তির উপরে নির্ভর করে বা বিভক্তি, বিভিন্ন কারকে বিভিন্ন বিভক্তির দ্বারা আমরা কারকটাকে বিশ্লেষণ করতে পারি। এখন বিভক্তি কি? সহজ কথায় যদি বলা যায় যে একটি শব্দের সঙ্গে যা যুক্ত হয়। এটা এখানে বলবার কারণটা হচ্ছে কি, অনেক সময় আপনাকে জিজ্ঞাসা করতে পারে কারক বিভক্তি করেছেন কিনা, যে জি স্যার পড়েছি। বিভক্তি কাকে বলে বলেন তো?
এখন আপনি যদি সেখানে ভাইবা বোর্ডে বলেন যে স্যার ওই যে মানে একটা শব্দ আছে না স্যার, তো শব্দটার শেষে যেটা যুক্ত হয় সেটাই হচ্ছে স্যার আসলে বিভক্তি। কিরকম? এই যে পাগলে স্যার, পাগলের শেষে এ যুক্তি হলো, এই যে এটাই হচ্ছে বিভক্তি। তো এরকম করে আপনি বলতে পারেন। তো এরকম করে যখন বলবেন তখন আপনার সম্পর্কে একটা ধারণা নেওয়া হবে যে আপনি বিষয়টা তো জেনেছেন, জানেন, কিন্তু মানে মনে রাখার মতো একেবারে কনস্ট্রাকটিভ, গঠনমূলক যে মনে রাখা, তো সেরকম আপনার মনে নেই। তো সেই জায়গা থেকে আপনাকে সুন্দর একটা সংজ্ঞা দিয়ে তারপরে উদাহরণ দিয়ে যদি আপনি বলতে পারেন তাহলে সেটা হবে বেস্ট। সেই জন্য বলা হচ্ছে, দেখেন যে সংজ্ঞাটাতে বলা হচ্ছে বাক্য স্থিত। বাক্য স্থিত মানে বাক্যের মধ্যে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো একটার সঙ্গে আরেকটার যে সম্পর্ক স্থাপন করার জন্য, অন্যয় বা সম্পর্ক স্থাপন করার জন্য, যোগাযোগ স্থাপন করার জন্য যে শব্দের সঙ্গে যে বর্ণ যুক্ত হয় সেটি হচ্ছে বিভক্তি। তো এটা হচ্ছে সংজ্ঞাটা নেওয়া আমাদের এই যে নবম দশম শ্রেণীর বইয়ে। তো এখানে কিন্তু এমসিকিউতে প্রশ্ন দিতেই পারে যে বিভক্তি এক ধরনের কি শব্দ, বর্ণ, ধাতু বা ইত্যাদি ইত্যাদি। তো বিভক্তি এক ধরনের কিন্তু বর্ণ, এটাও কিন্তু এমসিকিউ এর একটা প্রশ্ন। তো কাজেই এই ছোট একটা জিনিস সেটা কিন্তু বুঝতে হবে। তো এই বিভক্তিটা কি করে? শব্দের সঙ্গে শব্দের, বা আমরা বলতে পারবো যে পদের সঙ্গে পদের কি হয়, সম্পর্ক স্থাপন হয় বিভক্তি দ্বারা। এবং আরেকটা সংজ্ঞাতে বলা হচ্ছে সৌমিত্র শেখরের বইতে, সেটা হচ্ছে যে শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী পদে রূপান্তরিত করার জন্য শব্দের সঙ্গে যা যোগ করা হয় তাই হচ্ছে বিভক্তি। এখন আমরা ওই যে এর আগে আমি একটু আলোচনা করেছি যে শব্দ এবং পদের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? যদিও আমরা একটি বাক্যে যা যে শব্দগুলো ব্যবহার করি সবগুলোই আসলে পদ, তারপরেও ওখানে বলা হচ্ছে যে বিভক্তি যুক্ত শব্দকেই পদ বলে। পদ এর একটি সংজ্ঞায় বলা হচ্ছে বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে। সেই জায়গায় আমরা বলতে পারবো যে সব শব্দই আসলে পদ না। পদ হতে গেলে কি হতে হবে? বিভক্তি যুক্ত থাকতে হবে। এই জন্য এখানে বলা হচ্ছে যে পদে রূপান্তরিত করার জন্য, মানে একটা শব্দকে পদ হতে গেলে এই সংজ্ঞা অনুসারে একটা শব্দকে পদে রূপান্তরিত হতে হলে, পদে পরিণত হতে হলে তার সঙ্গে বিভক্তি যুক্ত থাকতে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পাগল যোগ এ, এই যে এ, এটি হচ্ছে এখানকার বিভক্তি। ছাগলের জায়গায় ছাগল যোগ এ, ছাগলে, এটি হচ্ছে বিভক্তি। বলের যদি আমরা ধরি বল যোগ এ, বলে, এখানে এটি হচ্ছে বিভক্তি। তাহলে এরকম যে শব্দের শেষে যে বর্ণটি যুক্ত হয়ে নতুন একটি শব্দ তৈরি করে বা ওই শব্দটিকে পদে রূপান্তরিত করে সেটি হচ্ছে বিভক্তি। আপনারা যখন এটি একটু পড়বেন, এবং আমি রেকর্ড করছি, রেকর্ডটা আমি দিচ্ছি, রেকর্ডটা দেখে আরেকটু সূক্ষ্মভাবে ভিতরে বুঝবার চেষ্টা করবেন যে আসলে কি আছে। আমি যতটুকু বুঝেছি আপনি যখন একটু দেখে শুনে মানে ঠান্ডা মাথায় বুঝবেন তখন দেখবেন যে আপনার কাছে আরো বেশি ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, আমি হয়তো দু একটা কম বলতে পারি বা একটু একটু এদিক সেদিক বলতে পারি, কিন্তু আপনি যখন পড়বেন বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবেন তখন দেখবেন যে আপনার কাছে আরো বেশি ক্লিয়ার হবে। তো বিভক্তির শ্রেণী বিভাগ, বিভক্তিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে নাম বা শব্দ বিভক্তি, আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তো এখানেও এমসিকিউ হয়, বিভক্তি কত প্রকার? দুই প্রকার, বা নিচের কোনগুলো বিভক্তি, হ্যাঁ, বা কোনটি বিভক্তি নয়, এরকম ধরনের প্রশ্ন হতে পারে। তো একটা প্রশ্নতে দেখা যাচ্ছে যে ওখানে দুই প্রকারও আছে, 7 প্রকারও আছে, এখন আপনি কোনটা দিবেন? তো এগুলো হচ্ছে কনফিউজিং প্রশ্ন। যদি শুধু বিভক্তির কথা বলে তখন কিন্তু দেখেন যে দুই প্রকার হবে, কিন্তু যদি বলে অন্যভাবে, অন্যভাবে কিরকম, যদি বলে যে আপনার এই যে শব্দ বিভক্তি কত প্রকার, তাহলে কিন্তু 7 প্রকার। হ্যাঁ, এই যে একটু মানে গন্ডগোল আছে। হ্যাঁ, বইতে কিন্তু দেখেন যে সব কোথাও 2 প্রকার দেওয়া আছে, যেখানে 7
অপশনে নাই সেখানে 2, যেখানে স্বাদ আছে সেখানে স্বাদ, এরকম লেখা আছে। কিন্তু সূক্ষ্মভাবে দেখলে দেখা যায় যে বিভক্তি আসলে 2 প্রকার, আর শব্দ বিভক্তি হচ্ছে 7 প্রকার। এটা একটা ব্যাপার। তো খাঁটি বাংলা বা বাংলা শব্দ বিভক্তি বা খাঁটি বাংলা শব্দ বিভক্তি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যেটি বাংলা শব্দ বিভক্তি সেটি খাঁটি বাংলা শব্দ বিভক্তি, এর বাইরে কিছু নাই। তো এগুলো সাধারণত এই যে শূন্য বিভক্তি, এ, অ, তে, কে, রে, দ্বারা, দিয়া, কর্তৃক, মানে অর্থাৎ ওই যে 7টা প্রকার আমরা জানি, সেই 7টা প্রকারই হচ্ছে খাঁটি বাংলা শব্দ বিভক্তি। এছাড়াও বইতে লেখা আছে অব্যয় বিভক্তি বা কারক অব্যয় বলে আর কি। তো সেটা হচ্ছে দ্বারা, দিয়া বা দিয়ে, হতে, থেকে। প্রশ্ন আসে যে নিচের কোনটি বা কোনগুলো এই যে অব্যয় বিভক্তি অথবা কারক অব্যয়, হ্যাঁ, এরকম ধরনের কিন্তু কথা বা প্রশ্ন আসতে পারে। সেই জায়গায় হচ্ছে এই যে এখানে 4টির কথা বলা আছে, এই 4টি হচ্ছে এই অব্যয় বিভক্তি অথবা কারক অব্যয়। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এখন এই শব্দ বিভক্তি হচ্ছে 7 প্রকার, আমরা মোটামুটি সবাই জানি। প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এবং এই বিভক্তিগুলো দিয়ে অনেক সময় আমরা কারকগুলোকে বুঝতে পারি কিছু কিছু ক্ষেত্রে, যদিও প্রত্যেকটা কারকেই আবার 7টা বিভক্তি ব্যবহারের কথা বলা আছে। তাহলে প্রথমা বিভক্তি হচ্ছে শূন্য অথবা অ। বইতে কিন্তু আরো অন্যান্য অনেক কিছু জিনিস আছে, মানে বিভক্তির চিহ্ন দেওয়া আছে, কিন্তু এখানে জাস্ট দুটো জিনিসেই মনে রাখা ভালো। হ্যাঁ, অর্থাৎ যেখানে কোনো এই যে বাকিগুলো থাকবে না, হ্যাঁ, অ শুধু বুঝাবে। যেমন যদি বলা যায় যে ভালো, ভাল, ভাল যোগ অ, ভালো, এরকম ধরনের। এবং মজার একটা ব্যাপার যে প্রায় প্রত্যেকটা এই সূত্রে প্রত্যেকটা শব্দের সঙ্গে অন্যান্য বিভক্তিগুলো থাকবে, না হয় অ থাকবে। আর অ থাকা মানে হচ্ছে শূন্য। যেখানে কোনো বিভক্তি নাই সেখানে হচ্ছে শূন্য বিভক্তি ধরে নিতে হবে। তো সুতরাং প্রত্যেকটা শব্দেরই বিভক্তি আছে। এর আগে যে কথাটি বলা হলো যে বিভক্তি যুক্ত শব্দ হচ্ছে পদ, অতএব একটি শব্দে কোনো না কোনো ভাবে বিভক্তি যুক্ত থাকেই, এবং সেই হিসাবে একটি শব্দ পদ হয়। দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থী বিভক্তি কিন্তু একই, এবং সেখানে বলা হচ্ছে যে চতুর্থ বিভক্তির দ্বিতীয়ার মতে, অর্থাৎ কে রে, যেটা আমরা জানি কে রে, আর অন্তস্থ অ একার দিয়েও একটি বিভক্তির কথা এখানে বলা হচ্ছে, এবং পাশেরটা হচ্ছে বহুবচন। বহুবচনটাও একটু দরকার, এবং সেক্ষেত্রে এই যে সমূহ এবং গণ, এই যে দুটো এখানে নিয়ে আসা হয়েছে প্রথমা বিভক্তির বহুবচন। হ্যাঁ, এবং এটি ইম্পর্টেন্ট যে যে গণ বা সমূহ, হ্যাঁ, এটি কোন বিভক্তি। হ্যাঁ, তো এটি একটা ইম্পর্টেন্ট। তৃতীয়া, দ্বারা, দিয়া, কর্তৃক। চতুর্থী বললাম যে দ্বিতীয়ার মতোই। পঞ্চমী হচ্ছে হতে, থেকে, চেয়ে, অথবা হইতে, থেকে, চেয়ে, সাধু ভাষায় যদি বলা যায়, এবং এটার পাশাপাশি বহু বচনের ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হবে। ষষ্ঠীতে বলা হচ্ছে র, এর। সপ্তমীতে এ, অ, তে। তো এগুলো হচ্ছে খাঁটি বাংলা শব্দ বিভক্তি বা শব্দ বিভক্তি বা বাংলা শব্দ বিভক্তি। এই জিনিসটা চিন্তা করতে হবে। এখানে দেখেন যে খাঁটি বাংলা শব্দ বিভক্তি দেয়া আছে, এবং বিভক্তি প্রধানত 2 প্রকার, বিভক্তির শ্রেণী বিভাগ প্রধানত 2 প্রকার, এরকম প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা এখন যে বিষয়টা বুঝবার চেষ্টা করব সেটি হচ্ছে বিভিন্ন কারক। কর্তৃকারক, কর্তৃ, কর্তা, সাবজেক্ট, সাবজেক্টিভ, এক কথায় শেষ। ইংরেজির সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে একটি সেন্টেন্সের যে সাবজেক্ট, সেই সাবজেক্টটাই হচ্ছে কর্তৃকারক। যে সেন্টেন্সটি দেওয়া হবে সেটাকে আপনি যদি ইংরেজি করে নিতে পারেন, ইংরেজি করে নিয়ে সেটার সাবজেক্ট খুঁজে পেলেই দেখা যাচ্ছে যে সেই সাবজেক্টটাই হচ্ছে কর্তৃকারক। এবং এটার বাংলাতে এই যে সহজ জিনিসটাকে জটিল করে বলা হচ্ছে বাক্যের যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া বা কাজ সম্পাদন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। অর্থাৎ সহজভাবে বলা যায় একটি বাক্যে যে ভার্বটি রয়েছে, ভার্ব, এই ক্রিয়াটি রয়েছে, যে কাজটি রয়েছে, ওটার যে সাবজেক্ট, ওই ভার্বটি যার দ্বারা যে সম্পন্ন করছে সেটি হচ্ছে সাবজেক্ট, এবং সেটি হচ্ছে কর্তৃ। এবং ওইটার যদি আন্ডারলাইন দেওয়া থাকে অথবা তার কারক নির্ণয় করতে বলে তাহলে সেটি হচ্ছে
কর্তৃকারক। এবং এখানে আরো বলা হচ্ছে যে আমরা যদি এই যে ক্রিয়াকে কে করে, হ্যাঁ, কার দ্বারা কাজটি হচ্ছে এরকম ধরনের প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাবো সেটি হচ্ছে কর্তৃকারক। তো এগুলো হচ্ছে মানে যারা একটু কম বুঝেই না তাদের জন্য। আর আপনারা যখন চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, এতদিন ধরে পড়ছেন, পড়ে এসেছেন, আপনাদের জন্য এগুলা মনে করেন যে ততটা কঠিন না, তাই না? যেমন এখানে একটি উদাহরণ দেওয়া হচ্ছে, মেয়েরা ফুল তুলে। হ্যাঁ, কে তুলে, কারা তুলে? হ্যাঁ, ফুল তোলা কাজটা কার দ্বারা হচ্ছে? মেয়েদের দ্বারা। ঠিক আছে, কারা ফুল তুলে? মেয়েরা তুলে। তাহলে মেয়েরা হচ্ছে এখানে হ্যাঁ সাবজেক্ট বা কর্তৃকারক। হ্যাঁ, তো এটাকে যদি ইংরেজি করা যায় তাহলে দেখেন যে দ্য গার্লস চলে আসবে সাবজেক্ট, এবং দ্য গার্লস হচ্ছে এখানে কর্তৃকারক। এখন কর্তৃকারকের শ্রেণী বিভাগ রয়েছে, যেটি ইম্পর্টেন্ট, এবং প্রশ্ন আসে যেখানে দ্বিধাদ্বন্দ্ব একটু থাকে, এগুলো হচ্ছে কর্তৃকারকের এই শ্রেণী বিভাগগুলোর মধ্যে। এবং কতভাবে ভাগ করা যায় কর্তৃকারককে? দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুসারে, এবং বাক্যের বাচ্য ভয়েস, বাক্যের বাচ্য বা প্রকাশ ভঙ্গি অনুসারে। বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী যে প্রকারভেদ, সেটিতে বলা হচ্ছে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। অর্থাৎ এই যে বৈশিষ্ট্য বা বৈচিত্র্য রয়েছে, ক্রিয়া সম্পাদন কে করছে, কোন কর্তা করছে, ক্রিয়া সম্পাদনটা কে করছে, হ্যাঁ, সেটা মানে সাবজেক্ট সরাসরি করতে পারে, সাবজেক্ট সরাসরি নাও করতে পারে, প্যাসিভ যেমন আছে সেরকম। হ্যাঁ, এই যে কাজটি অন্য কোন কর্তা দ্বারা করছে সেটার উপর ভিত্তি করে কর্তৃকারককে চার ভাগে ভাগ করা হচ্ছে: মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। হ্যাঁ, এই জায়গাটাতে মনে রাখতে হবে। মুখ্য কর্তা হচ্ছে যে সাবজেক্ট সরাসরি কাজটা, যেমন ছেলেরা ফুটবল খেলে, ফুটবল খেলা কাজটা কে করছে? সরাসরি ছেলেরাই করছে, ছেলেদের দ্বারা, অর্থাৎ এই কাজটার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে ছেলেদের। প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা, এই দুটোর ভিতরে একটু কনফিউশন আছে, এবং এটি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং সেখানে দেখা যাচ্ছে যে দেখো, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যেই মনে করেন কি বলে, দুইটা কর্তারা রয়েছে, একটা হচ্ছে শিক্ষক, একটা হচ্ছে ছাত্র। কাজ হচ্ছে একটা, কাজ হচ্ছে পড়া। শিক্ষক পড়াচ্ছেন, শিক্ষক কিন্তু নিজে পড়ছেন না। কে পড়ছে? ছাত্ররা পড়ছে। এই যে একটি কাজ আরেকজনকে দিয়ে করানো হচ্ছে, যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, ঠিক আছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। কাজটা একজনের দ্বারা না হয়ে ওইটার সঙ্গে আরেকজন আছে। এই যে দুই ধরনের কর্তা, সাবজেক্ট, এই জন্য একটা প্রযোজক কর্তা এবং একটা হচ্ছে প্রযোজ্য কর্তা। হ্যাঁ, কিন্তু আপনাকে মনে রাখতে হবে কোনটা প্রযোজক আর কোনটা প্রযোজ্য। তো এখানে যেটি দেখানো হয়েছে, যে সরাসরি কাজটি করছে, অর্থাৎ এরকম যখন দুটো কর্তা আসবে, তার মধ্যে যখন যে কর্তাটা সরাসরি কাজটা করছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা, আর যিনি করাচ্ছেন, যার দ্বারা ওই যে কর্তা করছে, তিনি হচ্ছেন প্রযোজক কর্তা। ব্যতিহার কর্তা, ব্যতিহারের যে বিষয়টা, সেটাতে বলা হচ্ছে যে দুটো যখন কর্তা থাকে, হ্যাঁ, একটি বাক্যে যখন দুটো কর্তা থাকে, তখন তার যে কারক হয়, কর্তৃকারক হয়, সেটি হচ্ছে ব্যতিহার কর্তা। যেমন এখানে বাঘে মহিষে, বাঘে এবং মহিষে দুইটা, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এটা কল হয়ে গেছে, তো বাঘে মহিষে এক ঘাটে জল খায়, ঠিক আছে। তো এখানে তাহলে হচ্ছে দুটো কর্তা, দুটো কর্তা যখন এভাবে একই কাজ হবে, তখন সেটি হচ্ছে ব্যতিহার। তাহলে
কর্তৃকারক হচ্ছে এই যে ক্রিয়া সম্পাদন কোন কোন কর্তা দ্বারা হচ্ছে তার বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে এটি হচ্ছে 4 প্রকার। এখন বাক্যের যে বাচ্য বা প্রকাশভঙ্গি, এই প্রকাশভঙ্গির উপর ভিত্তি করে সেই কর্তৃকারক হচ্ছে 3 প্রকার: কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা, কর্ম কর্তৃবাচ্যের কর্তা। এগুলো আপনাদের কিন্তু মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষার মধ্যে প্রশ্ন দিয়ে এরকম বৈশিষ্ট্য বা এরকম অপশনস গুলো দিয়ে দেয়। তো কর্মবাচ্যের কর্তাটা হচ্ছে পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। বাচ্য মানে ভয়েস, হ্যাঁ, যখন আমরা অবজেক্টিভ ফর্মে যাই, পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। বাই পুলিশ, দ্য থিপ ওয়াজ কট বাই থিপ। এই যে ধরা কাজটি আরেক ধরনের দ্বারা হয়েছে। এখানে দেখুন যে পুলিশ চোর ধরেছে, কথা হচ্ছে যে পুলিশ চোর ধরেছে, এই কথাটা বললে হয়ে যায়। তাহলে কে ধরেছে? পুলিশ ধরেছে। তো পুলিশটা কি? পুলিশটা হচ্ছে কর্তৃকারক। তো এমনিও পুলিশ কর্তৃকারক, কিন্তু সেই কথাটাকে যখন একটু চেঞ্জ করে দেওয়া হচ্ছে, তখন দেখো যে ওই কথাটাই বলা হচ্ছে একটু ঘুরায় পেঁচায় আর কি, যে পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। তাহলে পুলিশ এখানেও কর্তা বা কর্তৃকারক, আর পুলিশ চোর ধরেছে সেখানেও কর্তৃকারক, কিন্তু ওইটার বৈশিষ্ট্য আর এটার বৈশিষ্ট্য একটু আলাদা। তো এটা বলা হচ্ছে কর্মবাচ্যের কর্তা। ভাববাচ্যের কর্তাটা হচ্ছে আমার যাওয়া হবে না, আমার খাওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, পসেসিভ ফর্ম যেটা মোটামুটি বলা যায়। আচ্ছা, কর্ম কর্তৃবাচ্যের কর্তা। কর্ম কর্তৃবাচ্য অর্থাৎ কর্ম আছে, অবজেক্ট আছে এবং সাবজেক্ট আছে। অবজেক্টও আছে, সাবজেক্টও। যেমন বাঁশি বাজে, বাঁশি বাজে। তো বাঁশি নিজে নিজে কখনো বাজে না, যদি তাকে বাজানো হয় তাহলে বাঁশি বাজে, কিন্তু বাঁশি নিজে নিজে বাজে না। কলমটা লেখে ভালো বা ভালো লেখে, তো কলমকে যদি এমনি এমনি দেওয়া হয় সে কিন্তু লিখবে না। লেখা কাজটা কিন্তু কলমে করতেছে, কিন্তু এই কাজটি সে নিজে নিজে করে না, কাউকে না কাউকে দিয়ে করাইতে হয়। এই জন্য এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। ঠিক আছে, তাহলে আমরা কর্তৃকারকের যে বিষয়টা, সেই জায়গায় আমরা মোটামুটি একেবারে একসঙ্গে যখন মনে রাখার চেষ্টা করবো, সেটি হচ্ছে কর্তৃকারক মোট 7 প্রকার, 4 3 7। হ্যাঁ, 2 ভাবে ভাগ করা হয়েছে। হ্যাঁ, একটি হচ্ছে যে ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্যটার উপর ভিত্তি করে, আরেকটা হচ্ছে যে বাচ্যর প্রকাশ, মানে এই যে সেন্টেন্সটার যে প্রকাশ ভঙ্গিটা কেমন, হ্যাঁ, এটাকে সাবজেক্টিভ বলছে না অবজেক্টিভ বলছে না পসেসিভ বলছে না কিরকম আর কি, এর উপর ভিত্তি করে হচ্ছে 3 প্রকার। ওকে, এরপরে হচ্ছে কর্মকারক। কর্ম মানে হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট আর অবজেক্ট, আমরা ইংরেজিতে যদি বিষয়টাকে চিন্তা করি, তাহলে একটা সেন্টেন্সকে যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখব যে সেটার অবজেক্টটা আসলে কি, এবং এটার সংজ্ঞায় বলা হচ্ছে বাক্যে ক্রিয়া পদের বা কাজের সাথে কর্মপদের যে সম্পর্ক, এটি একটা বই থেকে নেওয়া। অর্থাৎ এই যে প্রত্যেকটা কারকের ভিতরে সম্পর্ক একটা কথা রয়েছে, ক্রিয়াপদের সঙ্গে, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বা কাজের সঙ্গে কর্মপদের, আর এর আগে কর্তৃকারকে ছিল হচ্ছে যে ক্রিয়াপদের সঙ্গে কর্তৃ মানে সাবজেক্টের যে সম্পর্ক, আর এখানে হচ্ছে কর্মপদের অবজেক্টের যে সম্পর্ক, তাই হচ্ছে কর্মকারক। এবং এখানে বলা হচ্ছে যাকে আশ্রয় করে, আমরা যে কোনো কাজ যাকে আশ্রয় করে করা হবে, যাকে কেন্দ্র করে করা হবে, সেই যার সহায়তায় করা হবে, সেটি হচ্ছে কর্মকার। ঠিক আছে, মানে যাকে নির্দিষ্ট করে, যেমন এখানে নাসিমা ফুল তুলছে। হ্যাঁ, তাহলে নাসিমা কি তুলছে? এটি হচ্ছে ফুল। তো ফুল তোলা কাজটা নাসিমার দ্বারা হচ্ছে, অতএব ফুলটি হচ্ছে এখানে কর্ম। কর্ম হচ্ছে প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। তো এটাও মনে রাখতে হবে, বস্তুবাচক যে কর্ম সেটি হচ্ছে মুখ্য কর্ম, প্রাণীবাচক যে কর্ম সেটি হচ্ছে গৌণ কর্ম। সাধারণত গৌণ কর্মে বিভক্তিযুক্ত হয়, মুখ্য কর্মে বিভক্তিযুক্ত হয় না। প্রত্যেকটা কথাই কিন্তু এমসিকিউ প্রশ্ন আপনাকে করা হতেই পারে যে
কোন কর্মে বিভক্তি যুক্ত হয় না। হ্যাঁ, মুখ্য কর্ম, গৌণ কর্ম, তারপরে হচ্ছে সমধাতুজ কর্ম, বেতিহার কর্ম, দুনিয়ার কিছু লাগাই দেওয়া হলো। তো আপনার জানা থাকলে আপনি আনসার করবেন, না হলে তো উল্টাপাল্টা জায়গায় দিয়ে আসবে। তো কাজেই বিভক্তি যুক্ত হয় গৌণ কর্মে, মুখ্য কর্মে না। এখন গৌণ কর্মটা কি প্রাণীবাচক, আর মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক। যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, তো আমাকে প্রাণীবাচক, আমাকে এই আমি আমাকেটা হচ্ছে এখানে গৌণ কর্ম, কি দিয়েছেন, কলম কিনে দিয়েছেন, এটা হচ্ছে বস্তু, অতএব এটা হচ্ছে মুখ্য কর্ম। ঠিক আছে। কর্মকারকের শ্রেণী বিভাগে বলা হচ্ছে কর্মকারক হচ্ছে 4 প্রকার: সকর্মক ক্রিয়ার কর্ম, প্রযোজক ক্রিয়ার কর্ম, সমধাতুজ কর্ম, উদ্দেশ্য ও বিধেয় কর্ম। সকর্মক ক্রিয়ার কর্মটা হচ্ছে যে যখন একটি কাজ ওই মানে সরাসরি করে, সেটি হচ্ছে সকর্মক। আর প্রযোজকটা হচ্ছে অন্যকে দিয়ে যখন কাজটি করা হয়, সেটি হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম। সমধাতুজ, এই সমধাতুজ কথাটা এর আগেও আপনারা জেনেছেন, সেটা হচ্ছে দেখেন যে ক্রিয়ার মধ্য থেকে যখন আরেকটা জিনিস বের, যেমন ঘুমিয়েছি, ঘুমার জায়গা থেকে ঘুমিয়েছি, এরকম শব্দটা আমরা পাই না। যেমন খুব ভালো খাবার খেয়েছি, খাবার খাওয়া, এই যে বিষয়টা, এটি হচ্ছে কি বলে যে সমধাতুজ কর্ম। আচ্ছা, তারপরে উদ্দেশ্য বিধেয়ের কর্ম। হলুদকে মোরা বলি হরিদ্রা, উদ্দেশ্য ও বিধেয় কর্ম। হ্যাঁ, হলুদ এবং হরিদ্রা, হলুদের সঙ্গে হরিদ্রার একটা সম্পর্ক আছে। অতএব এখানে কর্ম হচ্ছে 4 প্রকার, এবং এটার প্রত্যেকটার আবার আলাদা আলাদা করে কারকের মানে বিভক্তির সঙ্গে যদি ইয়া করা যায়, প্রথমা বিভক্তির কর্ম, প্রথমা দ্বিতীয় তিনটা মানে বিভক্তির সঙ্গে এই কর্ম কারকের আবার বিভিন্ন যে সেন্টেন্স গুলো রয়েছে, ধরনগুলো রয়েছে, সেগুলো আবার করা যায়। হ্যাঁ, মানে একটা বিভক্তিতে সব কারক আসতে পারে, আবার একটা কারকের ভিতরে সব বিভক্তি দিয়েও বাক্য হয়ে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে করণ কারক। তো আপনার প্রশ্ন আসতে পারে করণ শব্দের অর্থ কি? করণ শব্দের অর্থ হচ্ছে সহায়ক বা উপায়, যার সহায়তায়, যার উপায়ে কি হয়, একটি কাজ হয়। কর্তা যার সাহায্যে, কর্তা সাবজেক্ট, যার সাহায্যে, যার সহায়তায়, যার উপায়ে, যার উপর ভরসা নির্ভর করে তার কাজটি সম্পাদন করে, অর্থাৎ ভাবটি সম্পাদিত হয়, তাই হচ্ছে করণ। তো ক্রিয়ার সাথে যে কিসের দ্বারা সে কাজটি করে, কি উপায়ে করে, কার সহায়তায় করে, এরকম প্রশ্ন যদি আমরা করি, তাহলে যে উত্তরটি পাবো সেটি হবে করণ কারক। নীরা কলম দিয়ে লিখে, লিখা কাজটা নীরা করছে, কি দিয়ে করছে? কলম দিয়ে। তো নীরা হচ্ছে সাবজেক্ট, কর্তৃ, তো কলম হচ্ছে এখানে তার সহায়তা, সহায়ক, লেখা কাজটা হচ্ছে কলম দিয়ে, অতএব এই কলম হচ্ছে এখানে করণ। জগতে কীর্তিমান হয় সাধনায়, কিসের দ্বারা হয়? সাধনার দ্বারা। কীর্তিমান, এই যে কাজটি কীর্তিমান হওয়া, এই কাজটি কার উপর নির্ভর করছে? সাধনার উপর নির্ভর করছে, অতএব সাধনাটা হচ্ছে এখানে করণ কারক। অনেক বইতে এই বিষয়টা নাই, তারপরেও এখানে একটি বইতে আমি পেয়েছি, সেটি হচ্ছে সমধাতুজ করণ। ওই যে আমরা এর আগে যেটা দেখলাম যে সমধাতুজ কর্ম যেমন আছে, সমধাতুজ করণও আছে। মানে একটা শব্দ থেকেই বা একটা ভার্ব থেকেই আরেকটা শব্দ তৈরি হয়। যেমন মনের জ্বালায় জ্বলছে, জ্বালা এবং জ্বলা, জ্বলার জায়গাটা থেকে জ্বালায়, এই যে এটা হচ্ছে সমধাতুজ, অর্থাৎ যেই শব্দটির ধাতু একটা, উৎস একটা, ওই একটা উৎস থেকে এই শব্দটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে সমধাতুজ। তাহলে সমধাতুজ করণ বলে একটা কিন্তু অপশন আছে, কথা রয়েছে। তো আপনাকে প্রশ্ন দিতেই পারে, মনের জ্বালায় জ্বলছে, জ্বালায়, এটি কোন করণ? হ্যাঁ, তো বইতে দেখবেন যে ছোট করে কোথাও লেখা আছে, নবম দশম শ্রেণীর বইতে আবার দেখা যাচ্ছে এটা হয়তো নাই। তো এটি হচ্ছে মনের জ্বালায় জ্বলছে, তো এটি হচ্ছে সমধাতুজ করণ। এরপরে আসি সম্প্রদান কারক। সম্প্রদান কারক, এই যে বিষয়টা, এটা বলা হচ্ছে যে
যাকে সত্য ত্যাগ করে। সত্য ত্যাগ করা মানে হচ্ছে যে যখন আমরা কোনো কিছু দান, অর্চনা, সাহায্য ইত্যাদি যখন করব, করার সময় যেটাতে কোনো কন্ডিশন থাকবে না, হ্যাঁ, যেটা ফিরে পাওয়ার কোনো আশা ইচ্ছা থাকবে না, যেটা থেকে আমার কিছু উপকার পাওয়ার কোনো চিন্তা ভাবনা থাকবে না, একেবারেই মানে সত্যত্যাগ মানে হচ্ছে কোনো দাবি ছাড়াই যখন কোনো কিছু দান করা হবে তখন সেটি হচ্ছে সম্প্রদান কারক। ঠিক আছে? তো যার জন্য বা যার উদ্দেশ্যে কিছু করা হয়, যাকে কিছু দেওয়া হয়, যার উদ্দেশ্যে কিছু করা হয়, প্রার্থনা করা, নানান ব্যাপার সেবা, তো সেগুলো হচ্ছে সম্প্রদান কারক। তো এই জায়গায় কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু জানা দরকার। সেটি হচ্ছে এই সম্প্রদান কারকটা হচ্ছে সংস্কৃত যে ব্যাকরণ রয়েছে সেই সংস্কৃত ব্যাকরণ অনুসারে, এবং এখানে লেখা আছে দেখো যে সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী এরকম যখন বৈশিষ্ট্য থাকবে তখন সেটি হচ্ছে সম্প্রদান কারক। বাংলা ব্যাকরণে আবার সেটি নাই, বা সেটিকে নেওয়া হয় না, বা সেটিকে সমালোচনা করে। কেন, কি ঘটনা সেটা দেখি। তো বলা হচ্ছে বাংলায় কর্ম এবং সম্প্রদান কারকের বিভক্তি একই ধরনের, অভিন্ন। আপনাকে প্রশ্ন করতে পারে যে কোন কারকের বিভক্তি অভিন্ন? কর্ম ও সম্প্রদান, কর্ম ও কর্তা, সম্প্রদান ও অপাদান, অপাদান ও অধিকরণ, এরকম ধরনের প্রশ্ন কিন্তু করতে পারে, তাই না? তো সেই জায়গায় যে উত্তরটা সেটি হচ্ছে বাংলায় কর্ম ও সম্প্রদান এই দুটো কারকের বিভক্তিগুলো হচ্ছে অভিন্ন। বাংলায় গৌণ কর্ম ও সংস্কৃতির সম্প্রদান কারকের মধ্যে অর্থগত দিক থেকে পার্থক্য নেই। গৌণ কর্ম সম্প্রদান কারক। আপনাকে প্রশ্ন দিতে পারে যে নিচের কোনটি সম্প্রদান কারক? গৌণ কর্ম, মুখ্য কর্ম, ওই যেগুলো বললাম, সমধাতু কর্ম ইত্যাদি ইত্যাদি। তাহলে গৌণ কর্ম হচ্ছে এক ধরনের সম্প্রদান কারক। হ্যাঁ, আবার বলা হচ্ছে যে বাংলায় গৌণ কর্ম আর সংস্কৃতের সম্প্রদান, এই যে কারক, সম্প্রদান কারকটা কিন্তু সংস্কৃত, এর মধ্যে অর্থগত দিক থেকে কোনো পার্থক্য নেই। আপনাদের জ্ঞাতার্থে একটু বলি, আমার কিছু জটিলতার কারণে কি বলে যে, ফলে এটি হচ্ছে একটা বিষয়। এবং এই জায়গায় দেখেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, তিনি যে গৌড়ীয় ব্যাকরণ লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, উনারা কিন্তু সম্প্রদান কারকের প্রয়োজনীয়তাকে অস্বীকার করেছেন, যে বাংলা ব্যাকরণের সম্প্রদান কারকের দরকার নেই। কেন নেই? কারণ উনারা বলছেন যে সম্প্রদান কারকের যে বিষয়বস্তু বা যেটি দ্বারা যা বোঝাচ্ছে, যা বোঝাতে চাচ্ছি, সেটি কি হয়, কর্মকারক দিয়ে প্রকাশিত হয়ে যাবে, কর্মকারক দিয়ে সেটি প্রকাশিত হয়ে যায়। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি সম্প্রদান কারকের যে প্রয়োজনীয়তা সেটিকে মানে অযৌক্তিক মনে করেন নাই। তিনি এটিকে উঠিয়ে দেওয়াটাই অযৌক্তিক মনে করেছেন। তিনি বলেছেন যে সম্প্রদান কারকটাও দরকার। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি সম্প্রদান কারকের একটি ব্যাখ্যা। এখান থেকে আপনাকে প্রশ্ন করতেই পারে যে কোনটি, কে কি বলেছে, তাই না? এরকম একটি ব্যাপার। তো এই হইলো ঘটনা। এখন আমাদের সময় আসলে প্রায় শেষ, আমরা আবার আসি।